নমস্কার। শুরু করছি কাছের দেওয়ালের পরবর্তী অংশ। সুবীর মুগ্ধ চোখে দেখছিল মেয়েকে। শাড়ি পরে বৃষ্টি আজ একদম অন্যরকম। প্রথমটা তো দূর থেকে দেখে চিনতেই পারেনি সুবীর। এই বয়সের মেয়েরা হঠাৎ শাড়ি পরলে কেমন সম্পূর্ণ পাল্টে যায়। একটা সম্পূর্ণ নারী যেন। জীবনের সব রূপ, রস, বর্ণ, গন্ধে ভরা। অনেকদিন পর গোপন অভিমানটা লম্বা নিঃশ্বাস হয়ে বেরিয়ে এলো সুবীরের বুক থেকে। এই মেয়েকে পৃথিবীতে আনতে চায়নি জয়া। হালকা সুরে পশ্চিমী সঙ্গীত বেজে চলেছে শৌখিন রেস্তোরাঁয়। সন্ধেবেলা পার্ক স্ট্রিটের এই ছোট্ট বিলাসপুরীতে আলো ছায়ার মায়া। রঙিন আলোর আবছা বিচ্ছুরণ, এয়ার কন্ডিশনারের কৃত্রিম পাহাড়ি শীতলতা, সব মিলে মিশে এক স্বপ্নের পরিবেশ। এত চাপা আলো যে পাশের টেবিলের মানুষগুলোকেও পরিষ্কার বোঝা যায় না। একই ছাদের নিচে পাশাপাশি থেকেও যে যার মতো পৃথক এখানে, অচেনা। সুবীর মেনু কার্ড এগিয়ে দিল বৃষ্টির দিকে। মেনু কার্ড কি হবে? বলো না, যা হোক কিছু। সুবীরের এতক্ষণে খটকা লাগলো। এত চুপচাপ কেন মেয়ে? গাড়িতে আস্তে আস্তেও কথাবার্তা বলেনি বিশেষ। সুবীরের কথার উত্তরে হু হ্যাঁ করে গেছে মাত্র। এখনো স্বর যথেষ্ট নিরুত্তাপ। অথচ অন্যান্য দিন খেতে ঢুকে বৃষ্টি আগে মেনু কার্ড পড়তে শুরু করে দেয়। হঠাৎ হঠাৎ কোনো অদ্ভুত খাবারের নাম বার করে জিজ্ঞাসা করে, আজ এটা ট্রাই করলে কেমন হয় বাবা? বেকড অ্যাভোকাডো উইথ ক্র্যাব, স্যালাড নিকিস খাবে, ওয়েটিং বার্সি। সব সময় নতুন কিছু খুঁজে বার করার চেষ্টা। আগে আগে সুবীরও মেয়ের সঙ্গে মেনু কার্ড পড়ে যেত সমান তালে। আজকাল আর সব সময় তাল রাখতে পারে না। সিজলার খাবি উইথ কাশ্মীরি নান? বৃষ্টি কাঁধ ঝাঁকালো, যার অর্থ হ্যাঁও হয় নাও হয়। যে কোনো খাবারেই আজ তেমন আসক্তি নেই তার। ওয়েটারকে নিচু গলায় খাবার অর্ডার দিয়ে মেয়ের মুখোমুখি হলো সুবীর। কি হয়েছে রে তোর? মন খারাপ? আজকের দিনে আমার ছোট্ট সুন্দর গুড়িয়াটা এত গ্লুমি কেন? কিছু হয়নি তো। বৃষ্টির মুখে হাসি হাসি ভাব ফুটল। হাসল না। তুমি ট্যুরে যাবে বলেছিলে না? কবে যাচ্ছ? দেখি, নেক্সট উইকে যেতে পারি। কতদিনের জন্য? এবার গেলে দিন 15 তো বটেই। কোম্পানি নতুন ব্রাঞ্চ খুলছে ফরিদাবাদে। ও। নিজের মনে নেল পালিশের রং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বৃষ্টি। সুবীর বুঝতে পারল তার ট্যুরে যাওয়া না যাওয়া নিয়ে মোটেই তেমন আগ্রহী নয় মেয়ে। নেহাত কথা বলার জন্যই প্রশ্ন। হলোটা কি? গত বছরের জন্মদিনের রাগটা কি এখনো পুষে রেখেছে মনে? সুবীর মেয়েকে খোশামত করতে লাগলো। আজ তুই দুপুরে এলি না কেন? কাল আমি অফিসের সবাইকে বলে রেখেছিলাম, আজ থেকে আমার মেয়ে অ্যাডাল্ট হচ্ছে। শি ডিজার্ভস আ ফুল ডেজ কোম্পানি উইথ মি। বৃষ্টি সুবীরের দিকে তাকালোই না। ভীষণ মনোযোগ দিয়ে হাতের নখ দেখেই চলেছে। বাড়িতে আজ কোনো প্রোগ্রাম নেই তো? চল, আজ তাহলে তোকে নিয়ে গোটা কলকাতাটা চক্কর দিয়ে ফেলি। পাশের টেবিলে পুতুলের মতো একটা বাচ্চা বাবা মার মাঝখানে বসে স্যুপ খাচ্ছে। মা চামচে করে তুলে দিচ্ছে মুখে, বাবা রুমালে মুখ মুছিয়ে দিল। বৃষ্টির চোখ আঙুল থেকে উঠে সেদিকে স্থির। স্থির চোখেই বলে উঠল, আমাকে নিয়ে যতক্ষণ খুশি ঘুরবে। রীতা আন্টিকে বলে এসেছ তো? সুবীরের আদর মাখানো হাসি ভরা মুখে একটা পিন বিঁধে গেল যেন। কথাটা কি বৃষ্টি সরলভাবে বলল?
না ইচ্ছে করে আঘাত করার জন্য। সুবীর ধরতে পারল না। ইদানিং সব সময় সব জায়গায় ঠিক ঠিক মাথাও কাজ করে না। দিন রাত সহস্র সমস্যা ঘুরছে মস্তিষ্কে। অফিসে এমডি সর্বদা কাঁটার উপর দিয়ে দৌড় করাচ্ছে। বাজার ডাল বলে আমাদের বসে থাকলে চলবে না, রিসেশন থাকবেই, কোম্পানিকেও তো থাকতে হবে, ডু সামথিং রায়। অবিরাম পাগলা ঘন্টির মতো বেজে চলেছে এমডির বাণী। তোমার মতো এফিশিয়েন্ট মার্কেটিং ম্যানেজার কি করবে সুবীর? আবার কাঁধে প্রোডাক্ট নিয়ে বেরিয়ে পড়বে রাস্তায়? 21 বছরের সুবীরের মতো, যে কিনা ন্যায়রত্ন লেনের অন্ধ কুঠরি থেকে বেরিয়ে আসার জন্য বাবা মা দাদা কারুর কথা ভাবেনি, পরোয়া করেনি ঠুনকো বংশমর্যাদার। অনামী কোম্পানির আলতা সিঁদুর ফিরি করা থেকে শুরু করে আজ পৌঁছেছে মাল্টি ন্যাশনাল কোম্পানির মার্কেটিং ম্যানেজারে। এখন 24 ঘন্টা মাথার ভেতর শুধুই টার্গেট, মান্থলি প্রজেকশন, রিসেশন। এরই সঙ্গে রক্তচাপ ওঠানামা করার মতো দিন ভোর মাথা ভেয়ে উঠছে নামছে শেয়ারের দর। কখনো 2-4 হাজার আসে না তা নয়, কিন্তু চাপা উত্তেজনা ঘুসঘুসে জ্বরের মতো শরীরে ছেয়ে থাকে সর্বক্ষণ। অফিস থেকে মাঝে মাঝে ডায়াল ঘোরায়। हेलो मित्तल जी, अभी हाल क्या है? ठीक है, प्राइस इज सोरिंग अप। একটু রিলিফ, একটুই। এরপরই হয়তো এমডির ডাক, ডু সামথিং রায়। বাড়িতেও ঠিক মতো সময় দিতে পারে না। রীতা অনুযোগ করে, একটা দিনও কি তুমি আমাদের সঙ্গে থাকতে পারো না? ছুটির দিনেও এত কিসের কাজ তোমার? সুবীর করবেটা কি? ভ্যাটকে চলে এলে ঘোড়াকে ছুটতেই হয়, জকি ছুটি নিয়ে চলে। তার মধ্যেও কখনো একটু জিরোতে হলে সামনে বসে থাকা মেয়েটা বুকের ভেতর ভিপ ভিপ করে বেজে ওঠে। নিজের সঙ্গে একা হলেই বৃষ্টি এসে ঘোরাফেরা করতে শুরু করে সুবীরের মনে। 2 বছরের দামাল পায়ে হাঁটা বৃষ্টি, 5 বছরের অবিরাম পাকা পাকা কথা বলে যাওয়া বৃষ্টি, 7 বছরের ঠোঁট ফোলানো অভিমানী বৃষ্টি, 12 বছরের আহত চোখে তাকিয়ে থাকা বৃষ্টি। নানান বয়সে বৃষ্টিরা এসে তাল গোল পাকিয়ে দিতে থাকে সবকিছু। ভীষণ ভালো লাগাতে বুক থই থই করে ওঠে। তার সঙ্গে একটা যন্ত্রণাও কুড়ে কুড়ে খেতে থাকে সুবীরকে, গোপন এক রক্তক্ষরণের যন্ত্রণা। সব বাবারই কি এমন হয়, নাকি সুবীরের মতো বাবাদেরই শুধু? জয়া নিষ্ঠুরভাবে কেড়ে নিয়ে গেল মেয়েটাকে। প্রিয় সম্পদ হারিয়ে ফেলার পর তার অভাব দ্বিগুণ চতুর্গুণ হয়ে বাঁচতে থাকে বুকে। প্রথম প্রথম তাও এই অভাবটাকে অনুভব করতে সময় লেগেছিল কিছুদিন। তখনও একটা জেদ, একটা অসহ্য রাগ, পরাজয়ের অপমান সুবীরকে আবিষ্ট করে রেখেছিল। নিষ্ফল ক্রোধে বুনো ষাঁড়ের মতো লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করত বিশ্ব ব্রহ্মাণ্ড। তবে রাগের আয়ু আর কতদিন? সময়ের নিয়মে ধীরে ধীরে শান্ত হয়েছিল সুবীর। তখনই অভাববোধটা প্রচণ্ডভাবে নাড়া দেয় তাকে। একটা মানুষ সারাদিন পর খেটে খুঁটে বাড়ি ফিরছে, কেউ তার জন্য কোথাও অপেক্ষা করেনি। এই চিন্তায় নিঃসঙ্গ মানুষ নিঃসঙ্গতর হয়। সেই সময় রীতাকে না পেলে, রীতাকে বিয়ে করার আগে 1,000,000 বার ভেবেছে সুবীর, আবার ভুল হচ্ছে না তো? বৃষ্টির দিকে সুবীর নিষ্পলক তাকিয়ে রইল। পুরনো সেলসম্যানটা মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে। মেয়ে প্রশ্ন ছুড়ে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে। এদিক ওদিকের লোকজন দেখছে। সুবীর টেবিলের সামনে ঝুঁকল। রীতা আজ তোকে একবার নিয়ে যেতে বলেছিল, যাবি? চকিতে মুখ ফিরিয়েছে বৃষ্টি। কেন? বাড়ি, জন্মদিনে একবার বাড়িতে যাবি না? তোর ভাইটারও তো দিদিকে একটু দেখতে ইচ্ছে করে। ভাই ভাই করছো কেন? আমার কোনো ভাইটাই নেই। বৃষ্টির ফর্সা মুখ পলকে থমথমে লাল। রাগ দুঃখ অভিমান বড় সহজেই তার মুখে ছাপ ফেলে দেয়। সুবীর বুঝল
কথাটা বলা ঠিক হয়নি। বৃষ্টি রীতা রাজাকে এখনো মেনে নিতে পারেনি। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলে নিল। জন্মদিনে কি নিবি বল? ক্যামেরা, ফরেন রিস্টওয়াচ, পারফিউম? বৃষ্টি সন্ন্যাসিনীর মতো নির্লিপ্ত। দিও, যা হোক কিছু। মেয়ের কথার ভঙ্গিতে হঠাৎ ধৈর্য হারালো সুবীর। কি এমন অপরাধ করেছে সে? নিজের ইচ্ছে মতো জীবন বেছে নেওয়ার স্বাধীনতাও তার থাকবে না? ওভাবে কথা বলছিস কেন? কোন দিন কি দিইনি তোকে? যখন যা চেয়েছিস তাই দিয়েছি। জার্মান টেপ, জাপানি ওয়াকম্যান, ফ্রেঞ্চ পারফিউম, ইটালিয়ান সিল্কের ড্রেস মেটেরিয়াল। বৃষ্টি দমল না। সে তো ঘুষ দিয়েছ। ঘুষ নয়তো কি? বৃষ্টির গলা বরফের ছুরির মতো ধারালো। তুমি দিয়েছ, মা দিয়েছে, দেবে নাই বা কেন? নিজেদের সুখটুকু বজায় রেখে বৃষ্টিকে ভালোবাসতে গেলে তার মাসুল দিতে হবে না? 10 টাকা চাইলে তক্ষুনি 100 টাকা বার করে দাও। ভাবো, কিচ্ছু বুঝি না। সুবীর স্তম্ভিত। এই কি তার সেই আদরের ছোট্ট গুড়িয়া? বারবি ডল আর আইসক্রিম পেরে যে বাবাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিত। মেয়ের ঔদ্ধত্য দেখে ভেতরে ভেতরে রাগ হলেও কিছুতেই তেমন ভাবে রাখতে পারল না সুবীর। রাগের সঙ্গে একটা চাপা ভয়ও আঁচড় টানছে বুকে। বৃষ্টি যে তার দুর্বলতম জায়গা। গলাটাকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করল। খুব রাগ করে আছিস মনে হচ্ছে। বোকা মেয়ে। বাবা মার উপহার কি কখনো ঘুষ হতে পারে? ছাড় ওসব কথা। আজ তুই কি নিবি বল? আজ তুই যা চাইবি তাই দেব। মেয়ে এবার একটু গলেছে। যা চাইবো তাই দেবে? চেয়ে তো দেখ। সুবীরের গলা মায়ায় ভরে এলো। কি একটা কথা বলতে চেয়েও বলতে পারছে না বৃষ্টি। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। ঢোক গিলল ঘন ঘন। তারপর দুম করে বলে ফেলেছে, যদি বলি তোমাকে চাই? সুবীর হেসে ফেলল। মেয়ের পলকে রাগ, পলকে আবদার। সুবীরের কাছেই। পাগলি কোথাকার। আমাকে আবার চাওয়ার কি আছে? আমি তো আছি। এভাবে নয়। বৃষ্টি এবার স্পষ্টভাবে কেটে কেটে বলছে কথাগুলো। অন্য কারোর সঙ্গে শেয়ার করে নয়। আমি এখন অ্যাডাল্ট। ইচ্ছে করলে মার কাছে না থেকে তোমার সঙ্গেও থাকতে পারি। শুধুই আমরা দুজন। চূড়ান্ত ধাক্কাটাতে সুবীরের মুখ নিমেষে রক্তশূন্য। মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল, তা কি করে হয়? ঝানু মার্কেটিং ম্যানেজার সুবীর রায় দ্রুত গিলে ফেলেছে কথাটা। মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা করতে হলো। সামনের মেয়েটা যেন এতদিনকার চেনা বৃষ্টি নয়, অন্য কোনো বৃষ্টি, যার বীজ বোনা হয়েছিল প্রায় 1 যুগ আগে কোর্টরুমে, যে সম্ভবত ভূমিষ্ঠ হয়েছে আজই। সে এ কোন খেলায় মেতে উঠতে চাইছে? সুবীরকে কি যাচাই করতে চায় সুবীরের মেয়ে? ওয়েটার খাবার নিয়ে এসেছে। সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল সুবীর। গরম তাওয়া বসিয়ে দিয়ে গেছে দুজনের মাঝখানে। শব্দ করে ধোঁয়া উঠছে। বৃষ্টি প্রশ্ন করল, কি হলো? কিছু বললে না যে? দেখছি, তুই যখন বলছিস। সুবীর মেয়ের প্লেটে নান তুলে দিল। নে, খেয়ে নে তো আগে, পরে কথা হবে। সিজলার কেটে মুখে পুরল বৃষ্টি। আয়েশ করে চিবোচ্ছে মাংসটা। টেটছা চোখে তাকিয়ে আছে সুবীরের দিকে। সুবীরের মনে হলো মাংস নয়, মেয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারই অস্বস্তিটুকু। মাথা নামিয়ে সুবীর খাবারে মন দেওয়ার চেষ্টা করল। বৃষ্টির চোখ দুটো কি অসম্ভব তীক্ষ্ণ। সুবীর বুঝি ধরা পড়ে যাচ্ছে। একটা দৃশ্য পলকে চোখের সামনে দুলে উঠল সুবীরের। একজন 24 বছরের যুবক পার্ক স্ট্রিটের পরিত্যক্ত কবরখানায় ভাঙা বেদির উপর বসে গোগ্রাসে মুড়ি চিবোচ্ছে।
চারদিকে ঘন গাছপালা, আর ঝোপঝাড়ের মাঝে 200 বছর আগের অসংখ্য কবর। গাছগাছালি কাঁপিয়ে মাঝে মাঝেই চৈত্রের বাতাস উঠছে এলোমেলো, পাতায় পাতায় শন শন শব্দ পাচ্ছে। যুবকটি মুড়ি খেতে খেতে আর চোখে দেখে নিচ্ছিল আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা তরুণ তরুণীদের। কেউ তার দিকে তাকাচ্ছে না তো? দেখতে দেখতে চোখ আটকেছে রাধাচূড়া গাছের নিচে বসে থাকা শ্যামলা রঙের মেয়েটির দিকে। মেয়েটির চোখ দুটো খুব উজ্জ্বল, ঘন, সামান্য লম্বাটে মুখ, নাক খুব তীক্ষ্ণ নয়, ঠোঁটের কাছটা অল্প উঁচু, সব মিলিয়ে একটা মায়া জড়ানো ভাব। হাঁটু মুড়ে বসে থাকার জন্য উচ্চতা আন্দাজ করা যাচ্ছিল না, খুব একটা লম্বা নয়। যুবক লক্ষ্য করল মেয়েটি ছবি আঁকতে আঁকতে ফিরে ফিরে তার দিকেই তাকাচ্ছে। চোখ দেখে মনে হয় সে যেন এই জগতেই নেই। একবার করে যুবককে দেখেই নিজের স্কেচ বুকে ডুবে যাচ্ছে। যুবক চকিতে বিদ্যুৎস্পৃষ্ট, মেয়েটি তাকেই স্কেচ করছে নাকি? উঠে দাঁড়াতেই মেয়েটির আত্মমগ্নতা কেটে গেছে, মুখে অপ্রস্তুত হাসি। যুবক সোজা এগিয়ে গেল, একেবারে সামনে গিয়ে ঝুঁকেছে স্কেচ বুকের ওপর। হ্যাঁ, সেই তো, জুতো শুদ্ধ পা ছড়ানো, গলায় টাই, নিফাজ শার্ট প্যান্টের ক্রিজ, পাশে ব্রিফকেসটা পর্যন্ত পড়ে আছে। শুধু মুখটাই তার নয়, কোনো ভিখিরির যেন। ঠোঙায় মুখ ডুবিয়ে গোগ্রাসে মুড়ি খাচ্ছে। ভিখিরির দু চোখে বিশ্ব গিলে ফেলার খিদে। নিজের ভেতর সুবিত আজও স্পষ্ট দেখতে পায় সেই ধূপ দুরস্ত ভিখিরি স্কেচটাকে। জয়া কি করে যে প্রথম দিনই সুবীরের আসল চেহারাটা ধরে ফেলেছিল। জয়া বড় বেশি দেখে ফেলেছিল তাকে। জয়ার চোখের সঙ্গে বৃষ্টির চোখের এত মিল। বৃষ্টি আবার জিজ্ঞাসা করল, চুপ করে গেলে কেন? কি ঠিক করলে? দাঁড়া, একটু তো সময় দিবি। সুবীর ঢোক গিলল। বৃষ্টির মুখে তবু মরিয়া ভাব, যেন একটা দর্থহীন উত্তর ছাড়া সুবীরকে সে কিছুতেই ছাড়বে না। তবু কদিন? অন্তত 2-1 মাস। যা মুখে এলো বলে ফেলল সুবীর। চকিতে উল্টো প্রশ্ন এসে গেল মাথায়, তুই আমার সঙ্গে থাকতে চাইছিস কেন? মার সঙ্গে কিছু হয়েছে? না। তোর মা জানে তুই আমার সঙ্গে থাকতে চাস? না। তবে? তবে আবার কি? আমি এটাই চাই। তোর মা আপত্তি করতে পারে। হু কেয়ার্স? দুঃখ পেতে পারে। বৃষ্টি ফিক করে হেসে ফেলল। মার কথা ছাড়ো, তোমার অসুবিধা আছে? কোনো উত্তর না দিয়ে করুণ মুখে বৃষ্টির দিকে তাকিয়ে রইল বৃষ্টির বাবা। বৃষ্টি বিন্দুমাত্র নরম হলো না। মার দুঃখ কষ্ট নিয়ে তোমার খুব ভাবনা, তাই না? বিদ্রুপটা তীক্ষ্ণ ফলার মতো বিঁধল সুবীরকে। শেষ চেষ্টা করলো তবুও। ওভাবে নিচ্ছিস কেন? ছোট থেকে তুই মার সঙ্গে রয়েছিস, একটা এতদিনের অ্যাটাচমেন্ট। তুই চলে এলে মা কষ্ট পাবে না? বৃষ্টি ন্যাপকিনে হাত মুছে নিল ভালো করে। আমি কি চাই আমি তোমাকে বলে দিলাম, এখন তুমি কি করতে পারবে সেটা তোমার ব্যাপার। সুবীরের মনে হলো এই মুহূর্তে তার চারপাশটা বড় বেশি অন্ধকার। নিজের মেয়ের মুখটাও ভালোভাবে দেখতে পাচ্ছে না সে। আন্দাজে হাত নেড়ে শুধু ওয়েটারকে ডাকতে পারল সুবীর। Thus the French Revolution had different stages. Firstly, it was an aristocratic movement led by the একটানা ভরাট গলায় লেকচার দিয়ে চলেছেন পিকেসি। লেকচারটা বৃষ্টিকে এক অন্য জগতে নিয়ে চলে যায়। অষ্টাদশ শতাব্দীর ইউরোপ, সেখানকার দুর্নীতি, স্বজনপোষণ, কামনা বাসনা ভরা সে এক অন্ধকারময় সময়। একটা যুগ চলে যাচ্ছে, আর একটা যুগ আসছে। মাঝের সময়টা বড় নিষ্ঠুর। যুগ পরিবর্তনের
ধারাই এরকম। শুনতে শুনতে বৃষ্টির ডিকেন্সের উপন্যাসটার কথা মনে পড়ে যায়। দোজ ওয়ার দ্য বেস্ট অফ টাইমস, দোজ ওয়ার দ্য ওয়ার্স্ট অফ টাইমস। মানুষের হিংস্রতা, ক্রূরতা, অব্যক্ত ভালোবাসা, মহত্ব। দেবাদিত্য কিছুতেই বৃষ্টিকে শান্তিতে তার এই প্রিয় ক্লাসটা শুনতে দেয় না। পিছন থেকে অবিরাম ফিসফিস করে চলেছে। কি না বলছে বৃষ্টিকে। মিনার্ভা, এথেনা, উর্বশী। বৃষ্টি বার কয়েক কটমট করে পিছন ঘুরে তাকালো। সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিচ্ছে। মাথা নিচু করে নোট নেওয়ার ভান করছে, পেন বন্ধ করেই। বৃষ্টি আবার সামনে তাকালো। পিকেসি ছড়ানো লেকচার গোটাতে শুরু করেছেন। পিরিয়ড শেষ হয়ে এলো। বুর্জুয়াজি এবং পুরোহিত সম্প্রদায় তৎকালীন ফ্রান্সের কৃষকদের নিকট বিশেষভাবে ঋণী ছিলেন। পিকেসির কথা বলার ভঙ্গি, পিকেসির কথা বলার সঙ্গে সঙ্গে কার যেন খুব মিল। ভালো মামার। এক একদিন মন মেজাজ ভালো থাকলে ভালো মামা এভাবেই সুন্দর করে ইতিহাসের কথা শোনায় বৃষ্টিকে। সেসব দিন যদিও এখন বিরল। ভালো মামার জীবনে দুর্ঘটনাটা না ঘটলে ভালো মামাও পিকেসি হতে পারত। ডিগ্রি ছাড়াই হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্সের উপর যা দখল। সারাদিনই মোটা মোটা বই ঘাঁটাঘাঁটি করছে। বৃষ্টির বুকটা টনটন করে উঠল। কি মরতে যে ভালো মামা কলেজ স্ট্রিটে এসেছিল কোনো এক উগ্রপন্থী নেতার বক্তৃতা শুনতে। তখন নাকি বেশিরভাগ কম বয়সী ছেলে মেয়েদেরই রক্ত বিপ্লবের নামে চনমন করে উঠত। বিপ্লব তো হয়েছে ছাই। মাঝখান থেকে ভালো মামার জীবনটাই বরবাদ হয়ে গেল। কেউ কেউ বোধহয় এভাবেই ছিটকে যায় স্বাভাবিক জীবন থেকে। ঘন্টা পড়েছে। পিকেসি ক্লাস থেকে বেরিয়ে যেতেই দেবাদিত্যর দিকে ঘুরে দাঁড়ালো বৃষ্টি। তুই কি রে, একটা দিনও পিকেসি লেকচার মন দিয়ে শুনতে দিবি না? দেবাদিত্যর মুখে নকল গাম্ভীর্য। তুই পিকেসি ক্লাস শুনিস? তো কি করি? খালি তো ওই মুখটার দিকে হাঁ করে তাকিয়ে থাকিস কেন রে? আমরা নেই? আমাদের দিকে তাকাতে পারিস না? দেবাদিত্যটা এইরকমই বিশ্ব ফাজিল। সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছে। কলেজের যে কোনো জায়গা 5-7টা মেয়ের জটলায় একটা ছেলে দেখলে দূর থেকেও বলে দেওয়া যাবে ওটাই দেবাদিত্য। সব সময় সখী পরিবৃত। বৃষ্টি ভাবতেই পারে না যে ছেলের বাবা মারা গেছে 8 বছর বয়সে, মা 14 বছরে, মানুষ হচ্ছে কাকার কাছে, সে কাকাও নাকি এমন কিছু রাজার হালে রাখে না ভাইপোকে। সেই ছেলের এত লাইফ ফোর্স আসে কোত্থেকে? তৃষিতা একদিন বলছিল, দেবাদিত্যর ব্যাপারই আলাদা। ওর 5টা ফুসফুস আছে। এক একটা ফুসফুস এক একটা মেয়ের জন্য রিজার্ভড। একসঙ্গে ও 5টা মেয়ের জন্য প্রাণ দিয়ে দিতে পারে। ফুসফুসগুলোর নেচারও আলাদা আলাদা। শান্ত নরম মেয়ের জন্য শান্ত নরম ফুসফুস, এই ধর বালিহাঁস টালিহাঁস টাইপের। উদ্দাম বন্য মেয়ের জন্য একটা নেপোলিয়ানিক ফুসফুস, ফাজলামির জন্য মোল্লা নাসিরুদ্দিনের। পারভিন প্রশ্ন করেছিল, আর ওই যে ইনা বলে মেয়েটার সঙ্গে ঘোরে, যাদবপুরে ফিলোজফি না কি পড়ে, মেয়েটার তো হেভি ফান্ডা, ওর জন্য? মীনাক্ষী বলে উঠেছিল, ওর জন্য একটা বিক্রমাদিত্যের ফুসফুস আছে। সেই ফুসফুসের কিছুটা সেডিমেন্টারি রক, কিছুটা গ্রানাইট, নইলে জিওলজির সঙ্গে খাপ খাবে কি করে? রণজয় বলেছিল, আসলে 4-5টা ফুসফুসের কমেও বাঁচবেও না, যা বিভৎস জায়গায় থাকে। একদিন ওর বাড়ি গিয়েছিলাম। প্রথমে তো কিছুতেই নিয়ে যাবে না, ট্যান্ডাই ম্যান্ডাই করছে। তারপর সে কি গলি, গলির পর গলি, তস্য গলি। জীবনে কোনোদিন সেসব জায়গায় রোদ্দুর ঢোকে না। স্কটিশ চার্চ স্কুলের পিছনে বিশ্রী চাপা দুর্গন্ধ, ভ্যাটে নোংরা পচে আছে। জাস্ট মনে মনে হেল ভিজুয়ালাইজ কর, তাহলেই বুঝে যাবি। ওখানে থাকতে গেলে 2টোর বেশি ফুসফুস লাগবেই, নইলে টিবি হয়ে মরতে হবে। তার ওপরও কাকিটার যা পচা মেজাজ। বৃষ্টি চুপ করে শুনছিল। ওরকম অন্ধকার স্যাঁতস্যাঁতে গলির বাড়িগুলো কেমন হয় সে জানে। তার ঠাকুরদা ঠাকুমাই তো থাকে ওরকম বাড়িতে। খুব ছোটতে মাঝে মাঝে বাবার সঙ্গে গিয়েছে সে। দাদু, ঠাকুমা, জেঠু, জেঠি বাদে আর সবাই কেমন মিন টাইপের, মানে বাবার জ্যাঠা কাকার দল। হঠাৎ হঠাৎ অন্ধকার গুপচি ঘর থেকে বেরিয়ে এসে কি জেরাই না করতো। তুই শুভুর মেয়ে? বৃষ্টি ভয় ভয় বলতো, তুই শুভুর কাছে থাকিস না তাই না? বৃষ্টি রাগ কাটতো না। তোর মা চাকরি বাকরি করছে? বৃষ্টি গম্ভীর হয়ে যেত।
মা এখন বিজনেস করে নিখিল মামার সঙ্গে। শুনে টাক মাথা লুঙ্গি পরা বাবার জাটতুতো দাদাটার কি খ্যা খ্যা হাসি। ঘরে ঢুকে জোরে জোরে বউকে বলতো, অনু, শুভর মেয়ের কথা শুনেছ? ওর মা নাকি এখন বিজনেসে নেমেছে। বৃষ্টি তখন হাসিটার অর্থ বুঝতে পারেনি। বাবাকে বলেছিল, মা বিজনেস করে শুনে ওরা তো হাসাহাসি করছে কেন? বাবা বলেছিল, ওদিকে যেতে হবে না, ঠাকুমার কাছে যা। ওরকম দমচাপা শ্যালধরা বাড়িতে থাকলে মনটাও বোধহয় ছোট হয়ে যায়। দেবাদিত্যর কাকি নাকি রণজয়কে শুনিয়েই বলে উঠেছিল, বন্ধু বান্ধবের চা বিস্কুটের পয়সা কি তোমার বাবা ধরে দিয়ে গেছে? দেবাদিত্য হাতের মুদ্রায় বোঝাতে চেয়েছিল কাকি পাগল। বেচারা বৃষ্টির দেবাদিত্যর উপর মায়া হয়েছিল খুব। ওরকম একটা সংসারে আরশোলা টিকটিকির মতো থাকতে হয়। বাবা মা কেউ নেই, থাকলেও কি খুব ভালো হতো কে জানে। হাতের ব্যাগ দিয়ে দেবাদিত্যর পিঠে ঠোক্কর দিল বৃষ্টি। তোর দিকে তাকাতে যাবো কেন রে? নিজের মুখ কখনো আয়না দেখেছিস? সঙ্গে সঙ্গে ফাজিল ছেলেটা একেবারে কাছে এসে বৃষ্টির চোখে চোখ রেখেছে। দেখেছি, তোর চোখের আয়নায় চপ খাওয়াবি? বৃষ্টি হেসে ফেলল। এমন মজার কথা বলে দেবাদিত্য। তার কলেজের বন্ধুগুলো স্কুলের বন্ধুদের থেকে এত আলাদা। নিষেধের কাঁটা তার তুলতে চাইলেও হ্যাঁচকা টানে সেটাকে উপড়ে দেবে এইসব বন্ধুরা। টাটকা বাতাসের ধাক্কায় বৃষ্টির মনে একটু আগেও জমে থাকা মেঘটা উধাও। বাড়ি থেকে বেরিয়ে রনিদের বাড়ির সামনে আসতেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল বৃষ্টির। কি তুমুল চিৎকার, তর্জন গর্জন! রনির মা বাবা অশ্রাব্য ভাষায় খিস্তিখিও করছিলেন পরস্পরকে। এমন চেঁচামেচি যে বাইরের লোকও দাঁড়িয়ে গেছে দু একটা। এমনিতে বৃষ্টিদের পাড়ায় অন্যের বাড়িতে সচরাচর উঁকি দেয় না কেউ। আধুনিক সভ্যতার নিয়ম মেনে প্রতিটি বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে থাকে উদাসীন স্ট্রিট লাইটের মতো। কখনো কখনো একটা বাতি নিভু নিভু হলে অন্যের আলো এসে পড়ে তার উপর, সৌজন্যের। তার বেশি কিছু করা এসব পাড়ায় প্রাচীন গ্রাম্যতা বলে মনে করা হয়। কৌতূহল এখানে ভীষণ চাপা, চাকরবাহী। তবে কলহের মাত্রা বস্তির পর্যায়ে নামলে একটু চাঞ্চল্য তো জাগবেই। মোড়ের মাথায় পিকলু টুকুনকে দেখে বৃষ্টি জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার রে, সাত সকালে ষাঁড়ির মতো চেল্লাচ্ছে কেন দুজনে? পিকলু বলে উঠেছিল, রনির বাবা মাসে 2 সপ্তাহ যেতেই সব টাকা ঘোড়া পিছনে ঢেলে আসে, কোন বউ সহ্য করবে? টুকুন বলল, বাজে বকিস না, রনির মার বাতিক আছে। রনির বাপটাকে সবসময় এমন সন্দেহ করে ভাষা শুনেছিস? দিনের পর দিন রনিটা কি করে যে বরদাস্ত করে! কি ব্যাপার কে জানে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কি শুধু এই পরিণতি? রনির মা কি ভালোই না বাঁচতেন বৃষ্টিকে ছোটবেলায়। একবার সরস্বতী পুজোর দিন রাস্তার মাঝখানে বৃষ্টির শাড়ি টাড়ি খুলে বিদিকিচ্ছিরি অবস্থা। মাসিমা কি যত্ন করে কুচি দিয়ে পরিয়ে দিয়েছিলেন। রনির সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া হলে সব দোষ রনির। বৃষ্টি খুব লক্ষ্মী মেয়ে। রনির জন্মদিনে কি সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতেন, সেই মাসিমা ওরকম নোংরা ভাষায়! দেবাদিত্য আবার খোঁচাচ্ছে বৃষ্টিকে, এই বৃষ্টি, খাওয়া না মাইরি, অতগুলো স্কলারশিপের টাকা ড্র করলি। এই না! ত্রিশিটা পিছন থেকে গলা ওঠালো। বৃষ্টি কদিন ধরে যা ড্রেস মারছে, ক্যান্টিনেও নো অ্যাডমিশন হয়ে গেছে, গেলেই হাইজ্যাক্ট। আর তোরাও সব এমন কিছু মেডিভেল নাইট নোস যে ওকে উদ্ধার করে আনতে পারবি। কালো লং স্কার্টের ওপর মিশ কালো টপে বৃষ্টি আজ ভিক্টোরিয়ার পরি। কালো রঙই তার সব থেকে প্রিয়। নাইটদের নাম শুনে শুভ ফিচেল হাসি হাসল। নাইটরা কি শুধু মেয়েদের উদ্ধারই করতো রে? চেস্টিটি বেল্টে গল্প জানিস না? সেই ক্রুসেড লড়তে যাওয়ার সময় নাইটরা বউদের চেস্টিটি বেল্ট পরিয়ে তালা চাবি লাগিয়ে দিয়ে যেত অন্য নাইটদের ভয়ে। তার মানে বুঝলি তো, নাইট মাত্র এই সাধুসন্ত নয়। আমরা যদি সেরকম নাইট হই সেটা কি ভালো হবে? তা বস, রোজ রোজ তোমার এরকম খুন খারাপি ড্রেসই বা কেন? এনিথিং টুকুটুকু? দেবাদিত্য বৃষ্টির হাত ধরে টানল। ডুকুডুকু কেন, ওপেন আমার সঙ্গে। চল তো বৃষ্টি, আমরা নিমতলায় যাই। কলেজ ক্যান্টিনে ঢুকতে গেলেই প্রথম যে অনুভূতির সম্মুখীন হতে হয়
সেটা হলো অন্ধকার। তারপর মোহনদার উনুন আর অজস্র সিগারেটের ধোঁয়া মিলে মিশে একটা পোড়া পোড়া গন্ধ। একসময় সাদা দেওয়াল বিবর্ণ বাদামি। এটাই দেবাদিত্যর নিমতলা। প্রথম প্রথম এখানে ঢুকতে বৃষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে আসত, চোখ মুখ জ্বালা করত। এখন অভ্যেস হয়ে গেছে। সুদেষ্ণা নাকে রুমাল চাপা দিয়ে ঢুকেছে যথারীতি। শুভ, একটা সিগারেট দে তো। শুভ প্যাকেট খুলে সিগারেট গুনল, বেজার মুখে বলল, তুই তো 3টে টান মেরে ফেলে দিবি, কি লাভ হয় এরকম সিগারেট খেয়ে? সুদেষ্ণা শুভর প্যাকেট থেকে একটা সিগারেট প্রায় ছিনিয়ে তুলে নিল। ধোঁয়ার গন্ধটা কম লাগে। বৃষ্টি মুখ দেখালো। ধোঁয়ার ভ্যাকসিনেশন কত ঢঙই না জানে সুদেষ্ণা। সুদেষ্ণাকে বন্ধু বান্ধবরা প্রায় কেউই পছন্দ করে না। সে কলেজে এসে প্রথম দিনই জানিয়েছে তার বাবা বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর অসিত দাস, তার মা 3টে নামকরা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট। সে পরপর 2 দিন এক রঙের গাড়ি চড়তে পারে না, দরকারে অদরকারে লোকজনকে দেদার টাকা বিলো এসে। কলেজের দারোয়ানের মেয়ের বিয়েতেও অবলীলায় 3টে 100 টাকার নোট বার করে দিয়েছিল। সে অর্থ দিয়ে কুর্নিশ কিনতে ভালোবাসে। তার 2টো সেকেন্ড জেনারেশন অ্যালসেশিয়ান, একটা খাঁটি বিদেশি স্প্যানিয়েল আর একজন টল ডার্ক হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও আছে। ক্যান্টিনের দরজায় দরজায় সিঁড়িতে দল বেঁধে বসে ছেলেমেয়েরা, গোছায় গোছায়, আলাদা আলাদা। বাংলার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ঐতিহ্যবাহী এই কলেজে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলেরই নিজস্ব পরিমণ্ডল আছে। চট করে কেউ তার বাইরে যায় না। আবার সব নিয়মেরই তো কিছু ব্যতিক্রম থাকে। দেবাদিত্য সেই ব্যতিক্রম, সুদেষ্ণাও। শুভ হাঁক মারল, এই বাচ্চা কি আছে রে? এতটুকুন একটা ছেলে এসে দাঁড়িয়েছে টেবিলের পাশে। হাইট টেবিলের মাথায় মাথায়, খালি গা, কালো রং, দেব শিশুর মতো মুখ। কি করে যে মোহনদা ঠিক একটা করে বাচ্চা জোগাড় করে ফেলে! এই 4 মাসে কম করেও গোটা 5 বাচ্চা হাত বদল হতে দেখল বৃষ্টি। শিশু শ্রমিক নাকি এদেশে বেআইনি। বাচ্চাটা গড়গড় করে ধারাপাত মুখস্থ বলে চলেছে, চা, চপ, ডিমের টেবিল, মামলেট। একদম উল্টো দিকের কোণে ফিলোজফির অর্চিতা 1 ঘন্টা বাউল নিয়ে বসে, নিজেই মাঝে মাঝে তাদের গুপি যন্ত্র নিয়ে পিরিং পিরিং বাজাচ্ছে। একটা বাউল তো বেশ পুরো, লোকটার সামনে প্লেটে 4খানা চপ। কি বিদঘুটে শখ যে অর্চিতার বাউল ধরে গান শোনার। বৃষ্টি চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কিরে, এবার কোন ডিস্ট্রিক্ট? বাঁকুড়া, ওন্দার কাছে হেতামপুর গ্রাম থেকে। শুনবি, এর গান শুনবি? বৃষ্টি মুখে বলল পরে, মনে মনে বলল রক্ষে করো। কে যে কিসে আনন্দ পায়। রণজয় ব্যস্ত সমস্তভাবে ক্যান্টিনে ঢুকে বৃষ্টিদের টেবিলে এসে বসে পড়ল। আই, ডেট ফেট ফাইনাল? স্যারের সঙ্গে কথা হয়ে গেল। 3টে জায়গার অপশন আছে, রাজগীর, নেতারহাট, শিমলিপাল। চুজ করো কোথায় যাবে। রাজগীর ঠিক হয়েছিল না? 2টো অপশন বেড়েছে, 4 দিনের ট্যুর, বাজেট পার হেড 400 টাকা। শুভ হৈ হৈ করে উঠল, শিমলিপাল, শিমলিপাল। রণজয়ের কথাটা কানে বাজল বৃষ্টির। রাজগীর, নেতারহাট, শিমলিপাল। নেতারহাট নামটা বড় চেনা চেনা। নেতারহাট না মাদারিহাট, কোথায় শেষবারের মতো বেড়াতে গিয়েছিল বাবা মার সঙ্গে? দূর, মাদারিহাট তো নর্থ বেঙ্গলে। নেতারহাটেই গিয়েছিল। বাবার কাছে শুনেছে আরো ছোটতে নাকি ওয়াল্টার গিয়েছিল তারা। আর একবার সিমলা। সেই জায়গাগুলোর কথা কিছুই মনে নেই, বরং আবছাভাবে মনে আছে নেতারহাটের কিছু কথা। নীল আকাশ ছোঁয়া উঁচু উঁচু গাছ, যতদূর চোখ যায় সবুজ এক উপত্যকা, একটা টলটলে জলের হ্রদ, গাঢ় সোনালি রং রোদ্দুর। কিরে সুদেষ্ণা, তুই কি ঠিক করলি? শিমলিপাল নয়, রাজগীর চলো, হট স্প্রিং আছে, নালন্দা আছে। টিএমও সেই কথাই বলছিল, আরও কত ধ্বংসাবশেষ।
ছাড় তো, টিএম এর ধান্দা অন্য। ওখানে জরাসন্ধর কুস্তির আগ্রহ আছে না, টিএম তো প্রতি বছর নেতাজি ইন্ডোরে টিকিট কেটে কুস্তি দেখতে যান। ধোবি প্যাচ, এরোপ্লেন স্পিন প্যাচ, সবকিছুই তো অরিজিন জরাসন্ধ। বিক্রমের রসিকতায় হাসির হল্লা উঠল। কি রে বৃষ্টি, তুই কিছু বলছিস না যে? বৃষ্টি অন্যমনস্ক। স্কুল থেকে কতবার বাইরে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে, বৃষ্টি কোন এক্সকারশনেই যায়নি। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা উঠলেই একটা চাপা অস্বস্তি হতো তার। যদি কেউ বাবা মার কথা তোলে, বাবা মার ডিভোর্সের ব্যাপারটা স্কুলের সকলেই জানতো যে, ছোটখাটো খোঁচাও সে কম খায়নি। শম্পা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতো, তোর তো মজা রে সিঞ্জিনি, দুটো বাড়ি, ডবল আদর, তার ওপর তোর মা আর বাবা যদি আবার বিয়ে করে, তাহলে মোট দুটো মা দুটো বাবা, তুই কি লাকি রে। ওই বয়সে ছেলেমেয়েরা এমন নির্মম হয়। কলেজে ব্যাপারটা অন্যরকম। এখানে কেউ কারোর বাবা মার অতীত নিয়ে সেভাবে কৌতূহলী নয়, অন্তত বৃষ্টির তাই ধারণা। ত্রিশিটা ঠেলল বৃষ্টিকে। এ বৃষ্টি, কোথায় হারিয়ে গেছিস, ফের। নেতারহাট ভোটে জিতছে, এনি অবজেকশন? বৃষ্টির মনে তবুও দ্বিধা। গেলে হয়। কিরে, যাচ্ছিস তো তুই? দেখি, পরে জানাবো। নো, পরে পরে, পরশু টাকা ডিপোজিট করতে হবে। কি রে দেবাদিত্য, তুইও চুপ যে? ত্রিশিতার প্রশ্ন দেবাদিত্য যেন এড়ানোর চেষ্টা করল। আগে তো চপের অর্ডারটা দে। এই শুভ, দেখ না। শুভ গলা ওঠালো। আয় বাচ্চা, 7টা ভেজিটেবল চপ, সঙ্গে 7 কাপ গরম জল। সুদেষ্ণা রসিকতা পছন্দ করে না। না রে, 7টা চপ, 7টা চা। শুভ আয়েশ করে আবার একটা সিগারেট ধরিয়েছে। ফট করে তার হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়েছে বৃষ্টি। শুভর মতে আরাম করে টান দিল। আহ, ধোঁয়াগুলো মাথায় ঢুকে কারুকার্য শুরু করে দিয়েছে। জন্মদিনের দিন প্রচণ্ড জোরে টেনে ফেলেছিল, জীবনে প্রথম টান। সঙ্গে সঙ্গে বুকে কি জোর ধাক্কা, কাশতে কাশতে চোখ মুখ লাল। কাশি থামার পর কনুই দুটো টেবিলে রেখে চুপচাপ মাথা চেপে বসেছিল অনেকক্ষণ। ক্রমে মাথার ভেতরটা কি আশ্চর্য রকমের হালকা। বিক্রম চোখ গোল করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বস, তুমি তো বেশ ওস্তাদ হয়ে গেছো, কাউন্টারটা আমায় দিও। বৃষ্টি মনে মনে হাসল। তাকে তো ওস্তাদ হতেই হবে। সে এখন 18। দূরের টেবিলে একজনকে হাত নাড়ল দেবাদিত্য। বৃষ্টি ঘুরে তাকালো। অরিজিৎ রোজকার মতোই একলা এসেছে চা খেতে। এই অরিজিৎ, ওখানে কেন? অরিজিৎ টেবিলের কাছে এলো, কিন্তু বসল না। বস। না রে, আমি একটু লাইব্রেরি যাব। এক্সকারশনে যাচ্ছিস তো? কদিনের জন্য তো লাইব্রেরি কিন্তু বন্ধ থাকবে। ঠাট্টাটা গায়ে মাখল না অরিজিৎ। ইচ্ছে তো আছে, পরশুই দেখতে পাবি যাচ্ছে কিনা। সুদেষ্ণা বৃষ্টির কানে কানে বলল, বাবার পারমিশন পাওয়ার আগে পর্যন্ত ডিসিশন জানাতে পারবে না। পিতৃভক্ত রামের এক কাঠি বাড়া। পিতৃভক্ত রামপ্রসাদ বউ নিয়ে বিছানা শোয়ার আগেও বাবার অনুমতি নেবে। সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুজে থাকে অরিজিৎ। হাই মাইনাস পাওয়ারের চশমা। বয়সের তুলনায় মুখটা বেশ ভারী। কি দেখলে মনে হয় যেন কনফুসিয়াসের জীবনপঞ্জি, লাইব্রেরি আর আলাউদ্দিন খিলজির ওপর সেমিনার অ্যাটেন্ড করার জন্যই অনেক কষ্টে বেঁচে রয়েছে সে। বৃষ্টির সুবীরের মুখটা মনে পড়ে গেল। তার জন্মদিনের পরপরই ফরিদাবাদ চলে গেছে। যাওয়ার দিন সকালে ফোন করেছিল। গলায় নকল উচ্ছ্বাস ফোটালেও বাবার ঘাবড়ানো ভাবটা এখনো যায়নি। মেয়ের একটা মাত্র আক্রমণেই অবস্থা বেহাল। হায় রে। বাচ্চা ছেলেটা 7টা ডিশ অদ্ভুত কায়দায় ব্যালেন্স করতে করতে টেবিলে এনে রাখল। ধোঁয়ার মধ্য দিয়ে যেন ভাসতে ভাসতে এলো ছেলেটা। বাচ্চাগুলো তো সার্কাসে যেতে পারে রে, তবু একটা হিললে হয়। দুহাত নেড়ে বাচ্চাটার হাঁটার ভঙ্গি বন্ধুদের নকল করে দেখাচ্ছে দেবাদিত্য। কি হাতের ব্যালেন্স দেখেছিস? শুভ কথাটাকে খুব একটা আমল দিল না। চপে কামড় বসিয়ে প্রশ্ন করল, ড্রিঙ্কস কি কলকাতা থেকে নিয়ে যাওয়া হবে? বিহারে নাকি দাম কম। তৃষিতা আঁতকে উঠল।
তুই ড্রিঙ্ক করবি? করি তো মাঝে মাঝে, একটু একটু, বাবার বোতল থেকে। ধরা পড়ে যাস না। যতটা খাই ততটা জল ঢেলে রেখে দিই। বাবাটা হেভি শিয়ানা, বোতলের দাগ মেরে রাখে আজকাল। সেদিন মার ওপর খুব হম্বিতম্বি করছিল, স্কচ এত লাইট হয় কি করে, নিগার তোমার গুণদার ছেলেদের কাজ। যেদিন হাতে না হাতে ধরবো। বৃষ্টি লক্ষ্য করলো হাসতে হাসতে শুভর চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, মুখ চোখ টান টান। তুমি শালা নিজে বন্ধু বান্ধব নিয়ে মাল খেয়ে হল্লা করবে, রাত দুপুর অব্দি ব্লু দেখবে, আর ছেলেদের বেলার নীতি ঝরে পড়ছে, হিপোক্রিট। দেবো একদিন একখানা ক্যাসেট হাফিস করে, রাজীবদের ফ্ল্যাটটা তো ফাঁকাই। এই, কি হচ্ছে কি? রণজয় ধমকে থামানোর চেষ্টা করলো শুভকে। হবে আবার কি? আমার কাছে কোনো রাগ ডাক গুড়গুড় নেই। শুভ বেপরোয়া। নিজের বাপ বলে কি ধোয়া তুলসী পাতা নাকি? যা ফ্যাক্ট শুভ সেটা বলবেই। অবাক চোখে শুভকে দেখছিল বৃষ্টি, অনেকটা যেন তার মনের কথাই বলছে শুভ। মিনিট খানেক টেবিলে সবাই নীরব। থমথমে আবহাওয়াটা কাটাতেই বোধহয় বিক্রম বলে উঠল, রণজয়, পারভিন যাবে না? রণজয় চোখ কুঁচকে তাকালো বিক্রমের দিকে। আমি কি করে বলবো? বিক্রম আবার জিজ্ঞাসা করল, ও আজকে কলেজে আসেনি কেন রে? চপে কামড় দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল রণজয়। আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওর বাড়ি থেকে ওকে ছাড়বে? বিক্রমের মুখে তবু নিরীহ জিজ্ঞাসা। তৃষিতা, সুদেষ্ণা, দেবাদিত্য সবাই মুখ টিপে টিপে হাসছে। বৃষ্টি বুঝলো একটা নাটক চলছে, কিন্তু কি যে ঘটছে সে ঠিক ঠিক ধরতে পারছে না। বোকা বোকা মুখে তৃষিতার দিকে তাকালো। তৃষিতা বৃষ্টির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সেদিন রণজয়কে আমাদের সঙ্গে সিনেমায় যেতে বললাম, গেল না, মনে আছে? সেদিনই সন্ধ্যেবেলা নিউ এম্পায়ার থেকে পরভিনের সঙ্গে বেরোচ্ছিল। মীনাক্ষী দেখেছে, বেগবাগানে মোড়ো পরশু বিকেলে। রণজয় তৃষিতার ফিসফিস কথায় হঠাৎ ভীষণ ক্ষেপে গেল। তোদের কি আর কোনো টপিক নেই? সবকিছুর লিমিট আছে। দেবাদিত্য আর চুপ থাকতে পারল না। ঠিকই তো, এমন ভাবে সবাই রণজয়কে আঙুল দেখাচ্ছে যেন রণজয় একাই মাছরাঙা। এদিকে আমি যে অবিরাম পুকুরে ঠুকরে যাচ্ছি সেটা কেউ পাত্তাই দেয় না। ঘন গুমোট আবহাওয়াকে ফুরফুরে করে তুলতে সত্যিই দেবাদিত্যটার কোনো জুড়ি নেই। গুম হয়ে যাওয়া শুভ পর্যন্ত হেসে ফেলল। ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলে সকলেই আশ্চর্য হয়ে যেত, সেই ঘটনাটাই ঘটল। ক্যান্টিনে ঢুকছে পারভিন স্বয়ং, সঙ্গে মীনাক্ষী। এদিক ওদিক তাকিয়ে বন্ধুদের খুঁজছে। দেবাদিত্য সুর ভেজে উঠল, এই মাছ এসে পড়, টেবিলেতে বসে পড়। রণজয় আর থাকতে পারল না, হিংস্র চোখে সবার দিকে তাকিয়ে উঠে গেল টেবিল ছেড়ে। পারভিন সরল মুখে জিজ্ঞাসা করল, আমাদের দেখে রণজয় উঠে গেল কেন? ও কিছু না, হাত দিয়ে মাছি ধরানোর ভঙ্গি করলো দেবাদিত্য। ওই নেতারহাটে এক্সকারশনে যাওয়া হচ্ছে, সেখানে কটা বোতল যাবে তাই নিয়ে রণজয়ের সঙ্গে শুভ ঝগড়া হচ্ছিল। বোতল? কেন? পারভিনের চোখে অপার বিস্ময়। চিপি খুলে খাওয়ার জন্য ভাই। তুমি ড্রিঙ্কসের নাম শোনোনি? দেবাদিত্যর ঠাট্টায় পারভিন হোঁচট খেল। নিচু গলায় প্রশ্ন করল, ড্রিঙ্ক করলে মুখ থেকে খুব গন্ধ বেরোয় না? বিক্রম হা হা করে হেসে উঠল, নিশ্চয়ই বেরোয় কুকুমণি, তুমি খাবে? 5 দিন মুখ থেকে গন্ধ বেরোবে মিনিমাম। সুদেষ্ণা বলল, কেন এত ভয় দেখাচ্ছিস ওকে? না রে পারভিন, তুই জিন খেয়ে দেখতে পারিস, জিনের গন্ধ বেশিক্ষণ থাকে না। চল, নেতারহাটে তোকে টেস্ট করাবো। পারভিনের মুখটা হঠাৎ কেমন কাঁদো কাঁদো হয়ে গেল। তার গলায় মিনতির সুর। বৃষ্টি, তৃষিতা, তোরা একবার আমার বাড়িতে গিয়ে বলবি, ছেলেরা যাচ্ছে সে কথা বলার দরকার নেই, বলবি কম্পালসন, লেডি প্রফেসররাও যাবে। পারভিনের কথায় শুভ বিরক্ত হলো। কেন? আমরা কি বাঘ ভালুক নাকি, মেয়ে দেখলি গপ করে খেয়ে ফেলবো? পারভিনের চোখে অসহায় ভাব। দেখ, সব বাড়ি তো একরকম হয় না। আমি তো তোদের বলেইছি আমাদের বাড়ি কিরকম কনজারভেটিভ। এই কোয়েট কলেজে পড়ি বলে এখনো কম কথা শোনায় না দাদা সাহেব। আমি জোর না করলে। বৃষ্টি পারভিনের পিঠে হাত রাখল। ডোন্ট ওরি, আমরা এমনভাবে তোর বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে আসবো যেন না গেলে কলেজ থেকেই তোকে। তার সঙ্গে বলে দিস নেতারহাটে মোগল পিরিয়ডে প্রচুর রেলিক্স আছে। দেবাদিত্য ফুট কাটল।
নতুন খোঁড়াখুড়ি শুরু হয়েছে? যদি জানতে পারি ভুল মারছি? ছাড় তো, প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন জায়গায় গাঁইতি মারা শুরু হয়, নইলে আমাদের বইগুলো অত মোটা হয় কি করে? সুদেষ্ণা উঠে দাঁড়ালো। আমি চলি রে, জয়ন্ত ব্রিটিশ কাউন্সিলে গেটে ওয়েট করবে, ওর কাছে আজকের ফিল্মের কার্ড আছে। কি বই? দ্য স্প্রিং, রোম্যান্টিক। জয়ন্ত রোম্যান্টিক ফিল্ম ভীষণ পছন্দ করে। রোম্যান্টিক না উদ্দাম জড়াজড়ি? রোম্যান্টিক না উদ্দাম জড়াজড়ি? বৃষ্টি দেবাদিত্যর দিকে বিচিত্র ভূভঙ্গি করে দাঁড়িয়ে পড়ল। শুভ বলল, কিরে, তুইও সুদেষ্ণার সঙ্গে চললি নাকি? ধুস, ওরা হাত ধরাধরি করে চাঁদ দেখুক, আমার খেয়ে দেয়ে অনেক কাজ আছে। কলেজের গাড়ি বারান্দার নিচে এসে একটু দাঁড়ালো বৃষ্টি। পুরোনো আমলের ভারী থামগুলোর পাশে জোড়ায় জোড়ায় ছেলেমেয়েরা প্রেমের ক্লাসে মগ্ন। কি যে এত কথা থাকে এদের! 3-4টে জোড়াকে বৃষ্টি চিনতে পারল। তুখোড় প্রেমিক প্রেমিকা হিসেবে এদের বেশ নাম হয়েছে কলেজে। শেষ থামের পাশে বসা ভাস্বতী আর সন্দীপকে নিয়ে উপকথাও চালু হয়ে গেছে। মীনাক্ষী বলছিল অর্চিতা নাকি গান বেঁধেছে ওদের নিয়ে, গ্রামে গঞ্জে বাউলদের দিয়ে গাওয়াবে সে গান। সন্দীপ নাকি ভাস্বতীকে বলে, আমি তোমাকে ভালোবাসি। ভাস্বতী বলে, জানি। সন্দীপ বলে, তোমার ফিলোজফির নোটটায় ভুল আছে। ভাস্বতী বলে, জানি। সন্দীপ বলে, তোমার বাবা আমাকে দেখলেই চটে যায়। ভাস্বতী বলে, জানি। সন্দীপ বলে, তোমাকে নিয়ে একটু ঝোপের আড়ালে যেতে ইচ্ছে করছে। ভাস্বতী বলে, জানি। তারপর দুজনে হাত ধরাধরি করে উঠে যায়। তারপরে দৃশ্যগুলো অ্যাডাল্ট। এই নিয়েই হবে অর্চিতার গান, ময়মোহন সিংহ গীতিকার সুরে। বৃষ্টি ঠোঁট কামড়ালো। প্রেমের শেষ দৃশ্য তো রনির মা বাবা, কিংবা তার নিজের। রোমিও জুলিয়েটের বিয়ে হলেও শেষ পর্যন্ত হয়তো একই অবস্থা হতো। জুলিয়েট কৌটো ছুঁড়ছে, বাসন ভাঙছে। রোমিও রাগে গড়গড় করতে করতে হিংস্র নেকড়ের মতো গোটা বাড়ি দাপাচ্ছে, আর শহরের লোক তালি দিয়ে মজা দেখছে। হাহ। হাঁটতে হাঁটতে কলেজের বাইরে এলো বৃষ্টি। ভবানীপুরে নীলামাসির বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই বৃষ্টি বুলবুলদির গলা পেল। চোস্ত হিন্দিতে দক্ষিণ বারাসাতের কাজের লোকটাকে ধমকাচ্ছে। বৃষ্টি ঢুকতেই গলার স্বর বদলে ফেলল। ও মা, তুই এসে গেছিস? আমি আজ সন্ধ্যেবেলা ঠিক তোদের বাড়ি যেতাম। বৃষ্টি বলল, ছাড়ো তো, সেই আমাকে ফাঁসালে। এখন বই দুটো চটপট দিয়ে দাও, না হলে আজ বাড়ি ঢোকা যাবে না। কেন রে, বাবলু মামা খুব রেগে গেছে? রাখবে না? জানো না ওগুলো ভালো মামার হাড় পাঁজরা? কাল বাড়িতে এই নিয়ে তুলকালাম হয়ে গেছে। তোমাকে নাকি 3-4 বার ফোন করে দিয়ে যেতে বলেছিল। কাজের মেয়েটা কথার ফাঁকে সুরুত করে ভেতরে ঢুকে গিয়েছিল। তার মুখ থেকে খবর পেয়ে বোধহয় নীলামাসি বেরিয়ে এসেছে। এই তো বৃষ্টি এসে গেছে। বৃষ্টি, তুই একটু বস তো, চিংড়ি মাছের একটা নতুন প্রিপারেশন করেছি চিলি সস, সয়া সস আর ধনেপাতা দিয়ে। এরা কেউ খেতে চাইছে না, তুই একটু টেস্ট করে দেখ তো। বৃষ্টি ভাবলো কি কুক্ষণেই না এসে পড়েছে সে। মার এই মাস্তুতো দিদিটির অদ্ভুত সব কুখাদ্য রান্না করার বাতিক আছে। এই ভয়ে বুলবুলদির বন্ধুরা এ বাড়ির পথ মারায় না। আত্মীয় স্বজনরা আতকে ওঠে। বৃষ্টিও আসে কচ্চিৎ কালে ভদ্রে, তাও কিনা ফেঁসে গেল আজ। কাজের মেয়েটা স্যুপ খাওয়ার বাটিতে একটি ঘন কালো মন্ড এনে টেবিলে রাখল। সেদিকে তাকিয়েই বৃষ্টির গা গুলিয়ে উঠল। বুলবুলদির সামনের সোফায় বসে দিব্যি মিটিমিটি হাসছে। বৃষ্টির একটু রাগই হলো এবার। তুমি কি গো, ভালো মামা তোমায় ফোন করলো আর তুমি ডুব মেরে বসে রইলে? বুলবুলদি বলল, যা, বাবলু মামা ফোন করেছে না হাতি, একবার করেছিল, তাও কথা বলতে না বলতেই লাইন কেটে গেল। তোদের কলকাতায় কি এক বাড়িতে 3-4 বার ফোন পাওয়া যায়? বৃষ্টি বুলবুলদির মুখ দেখেই বুঝতে পারল বুলবুলদি মিথ্যে কথা বলছে। বুলবুলদি লেখাপড়ায় এত ভালো, সোশিওলজিতে পিএইচডি করছে, এত সুন্দর দেখতে, তবুও দুটো যা বদভ্যেস আছে। 1, মিথ্যা কথা বলতে চোখের পাতা কাঁপে না। 2, যে কোনো কথা শুরু করলেই তা শেষ করে কলকাতার নিন্দে দিয়ে। বুলবুলদি বৃষ্টির গম্ভীর মুখ দেখে কি বুঝলো কে জানে।
গলা নরম করলো একটু। কাল সন্ধ্যায় ন্যাশনাল লাইব্রেরি থেকে ফেরার সময় ভাবলাম তোদের বাড়ি যাই, এমন ভাবে লোডশেডিং হয়ে ট্রামগুলো সব দাঁড়িয়ে পড়লো। সত্যি তোদের জন্য কষ্ট হয়। কি বিচ্ছিরি শহরে যেতে মানুষ হয়েছিস তোরা। আমাদের দিল্লিতে বাবা। নীলামাসি বলল, থাম তো, দিল্লিতে তো শুধু অফিস, বিজনেস ডিল আর ভাও। ছ্যা ছ্যা, ওখানে মানুষ থাকে? কলকাতায় লোডশেডিং হয় বলেই তো লোকে জ্যোৎস্না দেখতে পায়, চাঁদের দিকে তাকায়, কবিতা লেখে। নীলামাসির কথায় কৃতজ্ঞ বোধ করল বৃষ্টি। গপ গপ করে উৎকট ঝাল খাবারটাও গিলে নিল। নীলামাসি ভীষণ আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করল, কেমন হয়েছে রে? বৃষ্টি বলতে ইচ্ছে করছিল এক গ্লাস জল, মুখ দিয়ে বেরোলো, ভালো। নীলামাসি গজগজ করতে শুরু করলো, তাও তো তুই কিছু বললি। যেমন বজ্জাত হয়েছে বুলবুলের বন্ধুরা, তেমন হয়েছে তোর মা। কিছুতেই এদিক মারায় না। তোর মেশো এই বয়সে আর কত রকম খাবার খাবে বল। বীরেন মেশো দিল্লিতে অডিট সার্ভিস থেকে রিটায়ার করার পর গত বছর কলকাতায় সপরিবারে পাকাপাকি ফিরে এসেছেন। বুলবুলদি কিছুতেই আসতে চায়নি। নীলামাসি আসার জন্য পাগল। বীরেন মেশোর কাস্টিং ভোট নীলামাসির দিকে পড়েছিল। সেই নিয়ে বুলবুলদির রাগ এখনো যায়নি। নীলামাসি বলল, জানি বলে লাভ নেই, তবুও জয়াকে বলিস পারলে একবার যেন আসে। বৃষ্টি ঘাড় নাড়ল। মনে মনে বলল, মাকে বলতে আমার দায় পড়েছে। তোমার যদি টান থাকে নিজে গিয়ে বোনকে হাত ধরে নিয়ে এসো। সে নিজেই আবার কবে এ বাড়িতে আসবে তার ঠিক নেই। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেই তার ভালো লাগে না। এরকম ম্যানিয়াক মাসি আর কুচুটে দিদির বাড়িতে তো নয়। সেবার দিল্লিতে গিয়ে নেহাত দায় পড়ে। মার সঙ্গে বছর তিনেক আগে শেষবারের মতো বেড়াতে গিয়েছিল বৃষ্টি। শুধু মার সঙ্গে বেড়াতে যাওয়া সেই একবারই। বেড়াতে যাওয়া না বলে বৃষ্টিকে নীলামাসির বাড়িতে জমা রেখে দিল্লিতে মা নিজের কাজ সারতে গিয়েছিল বলাই ভালো। 7 দিনের 7 দিনই মা ব্যস্ত ছিল নিজের ছবির এক্সিবিশন রিভিউ সেল নিয়ে। সারা দিন ধরে আর্টিস্ট ফোরাম, গ্যালারি আর আর্ট প্রমোটার। বৃষ্টি যেন বাড়তি লাগেজ স্টেশনে ক্লকরুমে জমা থাকার মতো পড়ে রইল নীলামাসির বাড়িতে। ভালো মামার বই দুটো ব্যাগে পুরে যত তাড়াতাড়ি পারা যায় নীলামাসি বাড়ি থেকে বেরিয়ে পড়ল বৃষ্টি। বাড়িতে ঢুকে বৃষ্টি বাবলুর ঘরে উঁকি দিল। খাটের কাছে রাখা নিজস্ব পোর্টেবল টিভিতে মন দিয়ে 7:30টার খবর শুনছে বৃষ্টির ভালো মামা। বার্লিনে প্রাচীন ভাঙার পর এখন রোজই কোনো নতুন চমকের প্রত্যাশা। এই সময় কেউ কথা বললে সে খুব রেগে যায়। বৃষ্টি খাটের ওপর বই দুটো রাখল। বাবলু একবার সেদিকে তাকিয়ে আবার মন দিয়েছে খবরে। বৃষ্টির হঠাৎই একটু ভালো মামার পিছনে লাগতে ইচ্ছে হলো। তোমার বিবি সিং এর খবর কি? ইস্ট ইউরোপের কোনো দেওয়াল আর ভাঙলো? বাবলুর ভুরু জড়ো হলো। বৃষ্টি ভালো মামার খাটে বসে পড়ল। কোল্ড ওয়াটার আর চলবে না বুঝলে, এবার ভাঙাভাঙির পালা, সব ভেঙে যাবে। খুব একটা কিছু ভেবে না, এমনি বলার জন্যই কথাটা বলেছে। দুটো মতবাদের লড়াই শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশগুলোর দেওয়াল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে দিন দিন। বৃষ্টির ভালো মামা এসব নিয়ে খুব বেশি চিন্তিত থাকে আজকাল। কাউকে ডেকে যেচে কথা বলার অভ্যাস তার বহুকাল চলে গেছে। সুধা দরজায় এসে প্রায় ফিসফিস করে ডাকল বৃষ্টিকে। বাবলুর প্রয়োজন ছাড়া সে এ ঘরে ঢুকতে ভয় পায়। জলখাবার খাবে কিছু? বৃষ্টি মাথা দোলালো। চা, কফি? বাবলু টিভি থেকে চোখ না সরিয়ে বলে উঠল, আমাকে এখন চা কফি দেবে না। সন্ধ্যে থেকে আমার 3-4টে চোঁয়া ঢেকে উঠেছে। বাবলুর স্বর এমনই রূঢ় যে সে ঘরে অন্য কেউ বসে থাকতে অস্বস্তি বোধ করবে। বৃষ্টি তবু বসে রইল। এতক্ষণে বাবলু যেন মৃদু সচেতন হয়েছে। সোজা বুলবুলদের বাড়ি থেকে ফিরছিস? ও, তাই এত তাড়াতাড়ি? অন্যদিন তো ন্যাশনাল নেটওয়ার্ক শুরু হওয়ার আগে ফেরাই হয় না। ভালো মামা কি কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? বৃষ্টিও এরকম লোককে জব্দ করতে জানে। বুলবুলদি বলছিল তুমি নাকি মাত্র একবার ফোন করেছিলে?
তাও নাকি কথা হয়নি, লাইন কেটে গিয়েছিল। বাবলু তৎক্ষণাৎ উত্তেজিত। বুলবুল ডাহা মিথ্যেবাদী, আর কোনোদিন আমার কাছে বই চাইতে আসুক। তোমারও বলিহারি যাই, বই দুটো দিয়েই ফেরত যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? সে কৈফত কি তোকে দিতে হবে? যা এখান থেকে। কেউ কিছু বলে না বলে দিনকে দিন। বৃষ্টি খাট থেকে নেমে পড়ল। এই ঘরে বসে থাকা আর নিরাপদ নয়। বৃষ্টি কিছুতেই ভেবে পায় না এত সামান্য কথায় কি করে একটা মানুষ এত উত্তেজিত হয়ে পড়ে। আর যদি হয়ে পড়েও, বৃষ্টি তাকে থোড়াই কেয়ার করে? নিজের ঘরে এসে বৃষ্টি কানে ওয়াকম্যান লাগিয়ে নিল। বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে হার্ড রক শুনছে। এই সময় তার চোখের সামনে থেকে বিশ্ব সংসার ভোজ বাজির মতো মিলিয়ে যায়। আকাশ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়লেও এখন সে খেয়াল করবে না। কখনো কখনো তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে, হাত মুঠো করছে, কখনো বা সম্পূর্ণ শিথিল হয়ে শুয়ে থাকছে বিছানায়। যে কেউ এখন তাকে দেখলে উন্মাদিনী ছাড়া কিছু বলবে না। হঠাৎই দরজায় চোখ পড়তে বৃষ্টি চমকে উঠল। মা তার দরজায় দাঁড়িয়ে। মা কখন এলো? আজ এত তাড়াতাড়ি? মাকে দেখেই মস্তিষ্কে আলোড়ন শুরু হয়ে গেছে। কদিন ধরেই মা যেন নজর করছে তাকে। শুধু বাবা কেন, এই মহিলারও কিছু শিক্ষা পাওয়া দরকার। জয়ার মুখ এক ঝলক দেখে নিয়েই বৃষ্টি আবার পা নাচাতে শুরু করলো। জয়া কি একটা বলল, বৃষ্টি শুনতে পেল না। পা দোলাতে দোলাতেই কান থেকে ওয়াকম্যান সরালো। বাজনার বিটগুলো মৃদু হয়েছে। কিছু বলছো আমাকে? বলছি, গান ছাড়া কি আর তোমার কোনো কাজ নেই? পড়ছিস না যে? ইচ্ছে। জোরের সঙ্গে বলতে গিয়েও গলাটা কেঁপে গেল। বৃষ্টি বুঝতে পারল মার সম্পর্কে ভয়টা তার কাটতে সময় লাগবে। তবু জোর করে পা দোলাতে চেষ্টা করল। আবার